হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে ফেস ড্রয়িংয়ের তৃতীয় পার্ট, অর্থাৎ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কমপ্লিট হয়ে গেছে। আমি ডিসক্রিপশান বক্সে প্রথম এবং দ্বিতীয় পার্টটা দিয়ে দেবো। আমি এখন কান ড্র করতেছি। এখানে হচ্ছে বেশি গাঢ় আছে, জন্য আমি 6B পেন্সিল দিয়ে এই অংশটা গাঢ় করে নিলাম। পরে আমি ব্লেন্ডিং স্টেম দিয়ে একটু ঘষা দিয়ে দেবো। আমরা ঠোঁটটা যখন আঁকবো তখন এই নিচের থেকে লাইট করে দেবো, উপরে যখন তুলবে তখন ওটা লাইট হবে না। তো প্রথমে হালকা করে একটা স্কেচ করে নিলাম, নেওয়ার ফলে টেস্টাম দিয়ে ঘষা দিয়ে নিলাম। এবার কাজ হচ্ছে এখান থেকে আমরা নিচের থেকে উপরের দিকে দাগগুলো একটু উঠাই দেবো। এইবার আমি এখানে 6B পেন্সিল ইউজ করছি, এখানে ডার্ক আছে বলে। নিচের অংশটা দেখেন এখান থেকে ডার্ক আছে, আমি 6B পেন্সিল দিয়ে এটা ডার্ক করে নিলাম। দাঁতের ফাঁসাগুলো আমি গাঢ় করে দিলাম। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ঘরের কাজ আমাদের ধরে ধরে করতে হবে। এবার দেখেন ঠোঁটের এ বরাবর কিন্তু লাইট কালার আছে, এখান থেকে আমরা হালকা করে একটু মুছে দেওয়ার চেষ্টা করবো, একটু লাইট করে দেবো। দেখেন
লাইট কালার হয়ে গেছে কিন্তু। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবো। এবার এখানে দেখেন আমাদের ডার্ক আছে, সেহেতু আমি পেন্সিলটা এখানে এলোমেলো করে টেনে নিচ্ছি। আমাদের প্রথমে একটা শেড দিয়ে নেবো লাইট করে। আমি প্রথমে একটু হালকা করে স্কেচ করে নিচ্ছি, এটা স্টাম্প দিয়ে ঘষা দিয়ে নেবো। যেহেতু এখানে ডার্ক আছে সেজন্য আমি কিন্তু আগে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। নিচের অংশটা বেশি ডার্ক আছে, এজন্য আমি আবার একটু এসবি পেন্সিল 2B পেন্সিল দিয়ে এটাকে আরেকটু করে নিলাম। দেখেন এখান থেকে এই অংশটা কিন্তু ঘুরে উপরের দিকে উঠছে। এখান থেকে ওঠার পরে আবার এখান থেকে উঠাবে। এখানের কাজটা আমি শেষ করে আসবো একবার। দেখেন এবার দাড়ির দাগগুলো আমরা এলোমেলো করে টানবো এখানে, ঠিক আছে। এখানে নির্দিষ্ট করে কোনো কিছুই নেই, আমরা এগুলো এলোমেলো করে টানবো। যেখান থেকে যেভাবে আছে সেখান থেকে টানার চেষ্টা করবো আমরা। এদিকে কিন্তু হালকা আছে, এই জন্য আমি কিন্তু পেন্সিল হালকা করে ধরে এগুলো হালকা করে দিয়ে দিচ্ছি। এখান থেকে এই অংশটা কিন্তু এইখান থেকে এই বরাবর, দেখেন এইখান থেকে এই বরাবর কিন্তু গাঢ় আছে, এই জন্য এইখানটা কিন্তু আমি গাঢ় করে দিচ্ছি। অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা কিন্তু বেশি গাঢ় থাকবে। আমি কিন্তু আগে প্রথমে এ করার সময় স্কেচ করে নিয়েছিলাম যে কোন জায়গা থেকে কিভাবে যাবে, সেইভাবে কিন্তু আমি এগুলো টেনে নিচ্ছি এবার।
দেখেন এটা হয়ে গেছে। আমি আবার এখানে একটু ব্লেন্ডিং স্টাম্প দিয়ে ঘষা দেবো। এবার কাজ হচ্ছে আমি 10B পেন্সিল দিয়ে এর ভিতরে কিছু কিছু জায়গায় আবার টাচ দেবো। এখানটা গাঢ় আছে, এর জন্য গাঢ় জায়গাটা আমি আবার টাচ দিচ্ছি। দেখেন এখান থেকে এই অংশটা গাঢ় আছে। গলার অংশটা আমি একবার এখান থেকে টেনে নিলাম। এটা হচ্ছে জামার অংশ, আমি কিন্তু আগে থেকে স্কেচ করে রাখছিলাম, সেই বরাবর কিন্তু আমি এখানে কাজ করতেছি। ঠিক আছে, এবার দেখেন গলার নিচে যে আলো ছায়ার যে অংশটা আছে সেখানেও আমি প্রথমে HB পেন্সিল দিয়ে কিন্তু কাজ করব। ঠিক আছে, এখান থেকে আমি অংশটা একটু টেনে রাউন্ড করে নিলাম, যে আমার এই অংশটা এখান দিয়ে কাজ হবে। গলার এখান থেকে একটা ভাঁজের দাগ আছে, দাগটা আমি দিয়ে নিলাম। দেখেন আলো ছায়ার যেটা আছে শেড দেওয়ার পরে এটাকে আমি আবার গাঢ় করে দিচ্ছি যাতে এটা বোঝা যায়, কারণ শেডটা সব জায়গায় কিন্তু একই রকম আছে, কিন্তু আলো ছায়াটা আমাদের বোঝাতে গেলে ওর থেকে আরও গাঢ় করতে হবে। এই জন্য কিন্তু এইখানটা আমি আবার একবার টেনে দিলাম।
আমাদের হাতের যে অংশটা বাকি আছে সেটা আমরা প্রত্যেকটা সম্পূর্ণটা দেখেন আউটলাইনগুলো আগে টেনে নেব। ওকে, যেহেতু আমার স্কেচ করা ছিল আমি 6B পেন্সিল দিয়ে আউটলাইনটা টেনে নিচ্ছি। একটু সাবধানতা অবলম্বন করে করবেন যেন ভুল না হয়। আমি বইয়ের এই অংশটা স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। বাকিটা হচ্ছে এই যে দেখেন গলার এখান থেকে একটা অংশ আছে, এই অংশটা আমি এখন বাইর করে নেব। তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে হাতের এই অংশটা বাকি আছে। এই যে দেখেন, তো আমি এবার কাজ শুরু করে দেবো, সেটা হচ্ছে এইচবি পেন্সিল দিয়ে, 2B পেন্সিল সরি। দেখেন এখানটা গাঢ় আছে, এজন্য আমি এখানে 6B পেন্সিল দিয়ে অংশটা গাঢ় করে দিলাম। এখান থেকে গাঢ় আছে,
দেখেন এবার এখানে যে দাগগুলো আছে সেগুলো আমরা এবার এই পেন্সিল দিয়ে উঠাই দেব, যেখান থেকে যে দাগগুলো আছে। এখানটা আমরা মিডিলের অংশটাকে দিয়ে নেব। এবার সাইড থেকে যে কয়টা করে আছে, মিডিলে আছে 1টা 2টা 3টা 4টা, 2টা 4টা। এটা কিন্তু 6B পেন্সিল দিয়ে আমি কাজ করতেছি। এবার যেহেতু এখানে একটু ডার্ক আছে, তো ডার্ক করতে গেলে আমার এখানে কিন্তু গাঢ় পেন্সিল ব্যবহার করতেই হবে। তাহলে আমাদের কিন্তু হচ্ছে পার্ট 3তে ছবিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু অবশ্যই আমি আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ছবি আঁকছেন। আমাদের হাতের কাজ মোটামুটি শেষ বলতে শেষ হয়ে গেছে। আমাদের হচ্ছে এবার বাকি আছে জামার কাজ, ঠিক আছে। কিন্তু আমাদের ছবির মেন বিষয় যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে আমাদের ফেসটাই কিন্তু হচ্ছে মেন, কারণ জামা টামাগুলো কোনো ব্যাপার না, ফেসটাই চলে আসলে কিন্তু আপনি জামা যেভাবে দেবেন সেভাবেই কিন্তু সুন্দর লাগবে, কিন্তু ফেসটা কিন্তু না আসলে আমরা যাই আঁকবেন সেটা কিন্তু ছবির সাথে মানানসই হবে না। তো এর জন্য হচ্ছে ফেসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আর ছবি আঁকার জন্য ভালো করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই পার্ট ছবি আঁকবেন। যেরকম শুধু সিম্পল চোখগুলো আঁকা প্র্যাকটিস করলেন, সিম্পল আপনারা কান আঁকা প্র্যাকটিস করলেন, নাক আঁকা প্র্যাকটিস করলেন, এইগুলো করবেন। তাহলে কী হবে, আপনাদের আয়ত্তের মধ্যে চলে আসবে যে নাক চোখ কান কেমন হয়। তাহলে কিন্তু আমাদের কারো ফিগার দেখে আঁকতে গেলে তখন কিন্তু সেটারও সুবিধা হয়ে যাবে। কিন্তু আমরা যখন দেখছি নাক চোখগুলো
ওতেই সব অসুবিধা থাকবে, তখন কিন্তু ওইগুলো আঁকতে গেলে আরও বেশি কঠিন মনে হবে। ঠিক আছে, আমি কিন্তু ছবি আঁকার সময় আগে পার্ট পার্ট ছবি আঁকতাম, সব কোনো দেখাচ্ছে কোনো একটা ছবির আমি চোখ আঁকলাম, কোনো একটা ছবির কান আঁকলাম, কোনো একটা ছবির নাক আঁকলাম, এইভাবে কিন্তু আঁকতে হবে। আর ছবি আঁকতে গেলে প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের কোনো শেষ নেই। ঠিক আছে, আমি কিন্তু প্রথম যখন ছবি আঁকতাম তখন কিন্তু 8-9 ঘন্টা, অর্থাৎ ফার্স্টে যখন আমি গ্রিড মেথডের মাধ্যমে ছবি আঁকতাম 8-9 ঘন্টা করে ছবি আঁকতাম, মানে একটা ফেস নামাইতে আমার এত সময় লাগবে। এখন আসলে প্র্যাকটিস করতে করতে আমার হাতের আয়ত্তের মধ্যে চলে এসছে, এই জন্য খুব একটা অসুবিধা মনে হয় না। এর জন্য প্রথম কথা হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছুই নাই। ঠিক আছে, আমি কিন্তু এখন এই গ্রিড মেথডের মাধ্যমে ছবি আঁকি না, আমি এখন কিন্তু সম্পূর্ণ ফ্রি হ্যান্ড আঁকি। এবং ওই যে রাউন্ড টেনে যেটা করা হয়, আমাদেরকে এর আগে 2-3টা আমি ছবিতে দেখাইছি ফ্রি হ্যান্ড কীভাবে ছবি আঁকবেন। তো আমরা প্রথম গ্রিড অ্যাপের মাধ্যমে ছবি আঁকতে আঁকতে আমাদের হাত যখন আয়ত্তের মধ্যে চলে আসবে তখন কিন্তু আমরা ফ্রি হ্যান্ডে ছবি আঁকতে পারবেন ভালো। এর জন্য প্রথম গ্রিড মেথড দিয়ে ছবি আঁকাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু ধীরে ধীরে ছবি আঁকতে হবে, যে আমার এখানটা হচ্ছে না আমি ছেড়ে দিলাম এমনটা না। আসলে যেটা আঁকছেন সেটা অবশ্যই শেষ নামাইতে হবে, যে আসলে ছবি কত দূর হলো বা কেমন হয়েছে সেটা পরের কথা, হবে না হবে সেটা পরের কথা, ছবিটাকে শেষ না হবেন, মাঝপথে কখনোই রেখে দেবেন না। ঠিক আছে, তো এখান থেকে দেখেন গাঢ় আছে, আমি ডাইরেক্ট এখানে 6B পেন্সিল ব্যবহার করছি। ছবি আঁকার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, ছবি আঁকার একটা সূত্র আছে, সেটা হচ্ছে ছবি আঁকতে গেলে পেন্সিলের গায়ে কখনো ব্যথা দেওয়া যাবে না। পেন্সিলের গায়ে ব্যথা দেওয়া বলতে হচ্ছে আমরা অনেক সময় কি করি, পেন্সিল দিয়ে প্রথম স্টেপেই দাগটা চেপে দিই, দিলে কি হয় পেজটা কিন্তু ক্রাশ হয়ে যায়, অর্থাৎ ওইখান থেকে কিন্তু পেজের একটা ভাঁজ তৈরি হয়। তো এটা কিন্তু কখনোই করবেন না, সবসময়ের জন্য লাইটভাবে দাগ দেবেন, যেন ওই দাগটা 2-3 বার মোছার পর ওই পেজে কোনো একটা বিপরীত ক্রিয়া সৃষ্টি না হয়, যে পেজটা নষ্ট হয়ে যাচ্ছে বা পেজটায় একটা চাপের দাগ তৈরি হচ্ছে, এমন কোনো কিছুই না। এজন্য সবসময় পেন্সিল লাইটভাবে অর্থাৎ হালকা করে ধরে কাজ করার চেষ্টা করবেন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ছবি আঁকার জন্য। আর এখানে দেখেন ছবি আঁকার জন্য এখানে লাইট, কিন্তু এই জামার এইখানে লাইট আছে, দুই পাশে কিন্তু এখানে কিন্তু ডার্ক আছে, দুই পাশে কিন্তু লাইট আছে। তো এটা কিন্তু মাথায় রাখবেন, ছবি আঁকার ক্ষেত্রে যেখানে লাইট থাকে তার বিপরীত পাশে কিন্তু ডার্ক কালার থাকবে, নইলে কিন্তু এই যে লাইট আলো ছায়ার যে এটা কিন্তু বোঝা যাবে না। এর জন্য যেখানে আমরা লাইট দেবেন তার বিপরীত পাশে ডার্ক কালার হবে, আর যেখানে ডার্ক কালার হবে তার বিপরীত পাশে লাইট কালার হবে। এটা কিন্তু মাথায় রাখবেন ছবি আঁকার জন্য আমরা সব সময়, যে লাইট কালার কখন হচ্ছে বা ডিপ কালার কখন হচ্ছে আর কেন হচ্ছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে ছবি আঁকার ক্ষেত্রে। কারণ আমরা যখন ওয়াটার কালারে কাজ করতে যাবেন তখন কিন্তু আমাদেরকে এই পেন্সিল স্কেচটা ভালো করে জানা লাগবে, আলো ছায়া যেটারে বলা হয়।